আজকে আলোচনা করব স্পিড, ডিস্ট্যান্স অ্যান্ড টাইম, অর্থাৎ দ্রুতি, দূরত্ব এবং সময়। এখানে আমরা স্পিডকে এস দ্বারা প্রকাশ করব এবং ডিস্ট্যান্সকে ডি দ্বারা আর টাইমকে ক্যাপিটাল টি দ্বারা। এখানে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। এস সমান ডি বাই টি, অর্থাৎ দ্রুতি সমান দূরত্ব বাই সময়। আবার টি সমান হবে এস ইন্টু টি। এটা কিন্তু এখান থেকে আসছে। কিভাবে? ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে কোনাকুনি গুণ করব। এখানে এসের তলায় কিছু নেই, মানে আমরা এক ভাবতে পারি। তাহলে টি এর সঙ্গে এস গুণ হয়ে যাবে ডি এর সঙ্গে এক। ডি এর সঙ্গে এক গুণ করলে ডি হবে, তাহলে ডি সমান হবে এস ইন্টু টি, অর্থাৎ দূরত্ব সমান হবে দ্রুতি গুণিত সময়। আবার এইখান থেকে আমরা এইটা বের করতে পারি। এখানে টি এর সঙ্গে এস গুণে আছে, যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে হবে ডি এর তলায় এস, অর্থাৎ টি টাইম সমান হবে ডিস্টেন্স বাই দ্রুতি, অর্থাৎ সময় সমান দূরত্ব বাই দ্রুতি। এবার জেনে নেব অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি পেয়ে যাব। আচ্ছা, এবারে আমরা দেখে নেব ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি S1 স্পিডে যে দূরত্ব যায়, S2 স্পিডেও সেই দূরত্বই যদি যায়, তাহলে ওই দুটো স্পিড অর্থাৎ S1 S2 এর অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি হবে 2 গুণিত S1 S2 বাই S1 প্লাস S2। এখানে S1 হচ্ছে কোনো একটা মোট দূরত্বের, অর্থাৎ কোনো ব্যক্তি যে মোট দূরত্ব যাবে সেই দূরত্বের প্রথম অর্ধেক দূরত্ব যাওয়ার জন্য স্পিড S1 আর দ্বিতীয় অর্ধেক দূরত্ব যাওয়ার জন্য S2। অর্থাৎ এখানে দুটো দ্রুতিতেই ব্যক্তি সমান সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে ইকুয়াল ডিস্টেন্স বা সমান সমান দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে দুটো স্পিড বা দ্রুতির অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2। এখানে S1 একটা দ্রুতি, S2 হচ্ছে আর একটা দ্রুতি। আচ্ছা, এটা কিভাবে আসছে সেটা দেখে নেব। দেখো, সাপোজ কোনো ব্যক্তি travels a distance d at a speed s1 in t1 seconds। আমরা এখানে ছবিটা দেখে নেব। ধরো কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে এলো। এবার এ বিন্দু থেকে সি বিন্দুতে আসতে সময় লাগেছে t1, আর যে স্পিডে এসেছে সেই স্পিডটা হচ্ছে s1। আবার সি থেকে বি বিন্দুতে যখন গেল তখন স্পিডটা হচ্ছে s2, আর সি থেকে বিতে যেতে সময় লেগেছে t2। এখন ডিস্টেন্স সমান, অর্থাৎ প্রথমে S1 দ্রুতিতে যে দূরত্ব গেছে, অর্থাৎ এসি দূরত্ব গেছে, এসিটাও ডি দূরত্ব। আর সি থেকে দ্বিতীয় ক্ষেত্রে যখন দ্রুতিটা হচ্ছে S2, তখনও ওই একই দূরত্ব, অর্থাৎ সিবিও ডি দূরত্বে। এ থেকে সি এর দূরত্ব ডি, আর সি থেকে বি এর দূরত্ব ডি, অর্থাৎ এখানে ডিস্টেন্সটা সেম, কিন্তু দুটো ক্ষেত্রে বেগ বা দ্রুতি আলাদা আর সময় আলাদা লেগেছে। তাহলে এক্ষেত্রে এই দুটো স্পিড অর্থাৎ S1 S2 এর অ্যাভারেজ স্পিড কি হবে সেটা দেখে নেব। এখন আমরা জানি কি সময় সমান দূরত্ব বাই দ্রুতি, আমরা আগেই করেছি। সময় টি সমান ডি বাই এস, অর্থাৎ সময় সমান দূরত্ব বাই দ্রুতি। তাহলে প্রথম ক্ষেত্রে যখন এ থেকে সি তে আসছে তখন তাহলে t1 সমান আমরা লিখতে পারি কি S1 বাই ডি বাই S1 লিখতে পারি। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন সি থেকে বিতে আসছে তখন সময় লেগেছে টি2, তার টি2 সমান কি হবে ডি বাই S2, দূরত্ব বাই দ্রুতি। এবার দুটো যে দ্রুতি আছে S1 S2 এর অ্যাভারেজ স্পিডটা বের করবো। তাহলে অ্যাভারেজ স্পিড অফ S1 অ্যান্ড S2 ইজ ইকুয়াল টু, আমরা জানি মেন যে সূত্রটা সেটা লিখে ফেলবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম মানে মোট দূরত্ব, অর্থাৎ ডি প্লাস ডি। এ থেকে সি এই দূরত্বটাও ডি, সি থেকে বি এই দূরত্বটাও ডি, তাহলে মোট দূরত্ব হবে ডি প্লাস ডি। নিচে হবে মোট সময়, প্রথমে লেগেছে সময় t1, দ্বিতীয় ক্ষেত্রে সময় লেগেছে t2, তাহলে মোট সময় হয়ে যাবে t1 প্লাস t2 সমান এর দুটো ডি যোগ করলে হবে 2d। নিচে আমরা t1 আর t2 এর মানটা বসিয়ে দেবো। t1 সমান ছিল d বাই s1, তার t1 এর জায়গায় d বাই s1, আর t2 সমান ছিল d বাই s2, তাই এখানে t2 এর জায়গায় আমরা d বাই s2 লিখে দিলাম, মাঝখানে প্লাস ছিল প্লাস। এবার আমরা
ওপরে 2d যেমন আছে তেমন থাকবে, হরে এই দুটো থেকে আমরা d কমন নেব। d কমন নিলে ভেতরে থাকবে 1/s1 প্লাস 1/s2। ওপর নিচে d কেটে যাবে, তাহলে ওপরে থাকবে 2, নিচে হবে লসাগু। এই দুটো ভগ্নাংশে লসাগু হবে s1 s2। তাহলে লসাগু করলে হয় s1 s2 নিচে। এবার হর দিয়ে ভাগ লব দেখুন, s1 s2 কে যদি আমি s1 দিয়ে ভাগ করি, হর দিয়ে ভাগ করি, তাহলে s1 টা কেটে যাবে, থাকবে s2, s2 এর সঙ্গে 1 গুণ হবে অর্থাৎ s2 হবে, প্লাস চিহ্ন দেবো। তারপরে কি আছে হরে, এখানে s2 আছে, এই s2 দিয়ে যদি s1 s2 কে ভাগ করি তাহলে s2 কেটে যাবে, থাকবে s1, তাহলে s1 এর সঙ্গে 1 গুণ করলে s1। এই হলো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এবার আমরা নিচে যে ভগ্নাংশটি আছে বা ফ্র্যাকশনটা আছে সেটাকে যখন আমরা ওপরে তুলবো তখন উল্টে যাবে, অর্থাৎ 2 এর সঙ্গে যখন গুণ করব তখন উল্টে যাবে, অর্থাৎ s1 s2 ওপরে যাবে, নিচে আসবে s1 প্লাস s2। এবার 2 শুধু 2 মানে 2/1, 2 এর সঙ্গে s1 s2 গুণ হলে তাহলে 2 ইন্টু s1 s2, আর নিচে 1 এর সঙ্গে s1 প্লাস s2 গুণ করলে এটা যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এইভাবেই আমরা যদি ডিস্টেন্স ইকুয়াল হয়, ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে দুটো স্পিডের অ্যাভারেজ স্পিড হবে 2 গুণিত s1 s2 বাই s1 প্লাস s2। এখানে s1 একটা দ্রুতি আর s2 আরেকটা দ্রুতি। এবারে আমরা দেখে নেব ইকুয়াল টাইমের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কেমন হয়। যদি টাইম একই থাকে সেক্ষেত্রে দুটো স্পিডের অ্যাভারেজ স্পিড হবে s1 প্লাস s2 বাই 2। এটা কিভাবে আসছে তার জন্য আমরা এখানটা দেখে নেব। প্রথমে ছবিটা দেখো, ধরে নিচ্ছি কোনো ব্যক্তি এ থেকে সিতে আসছে, সময় লেগেছে টি, আর এ থেকে সিতে যে স্পিডে আসছে সেই স্পিডটা হচ্ছে s1। আবার ওই ব্যক্তি সি থেকে বিতে আসছে, তখনও সময় লাগছে টি, ক্যাপিটাল টি, তখন দ্রুতিটা ধরে নিচ্ছি s2, আলাদা একটা দ্রুতি। এবার এ থেকে সি এর দূরত্ব একটা আলাদা দূরত্ব d1, আর সি থেকে বি এর দূরত্ব আলাদা d2। এবার আমরা আগেই করেছি যে ডি ডি সমান হয়, অর্থাৎ ডিস্টেন্স দূরত্ব সমান হয় দ্রুতি গুণিত সময় এস গুণিত টি। সুতরাং যখন যখন এ থেকে সিতে আসছে তখন যে দূরত্ব অতিক্রম করেছে d1, এটা সমান কি হবে না সেই সময়ের যে দ্রুতি আছে সেই দ্রুতির সঙ্গে সময়টা গুণ করতে হবে, অর্থাৎ d1 সমান হয়ে যাবে s1 ইন্টু টি। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন সি থেকে বিতে আসছে সেক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে d2, তাহলে d2 সমান হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে দ্রুতি গুণিত সময়, অর্থাৎ d2 সমান হবে s2 গুণিত t। অতএব অ্যাভারেজ স্পিড অফ s1 এন্ড s2, এই দুটো স্পিড অর্থাৎ s1 s2 এর অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি হবে, আবার সেই মেন সূত্রটা লিখব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখন টোটাল ডিস্টেন্স অর্থাৎ d1 প্লাস d2 ওটা ওপরে হবে, আর টোটাল সময় যেহেতু দুটো ক্ষেত্রে সমান সময় t, সুতরাং t প্লাস t হবে। এবার d1 সমান আমরা জানি s1 গুণিত t, এটা লিখে দেবো, প্লাস d2 সমান s2 গুণিত t, ওটাও লিখে নেবো, মাঝখানে প্লাস থাকবে, আর নিচে দুটো টি যোগ করলে 2t হবে। এবার ওপর থেকে আমরা টিটা কমন নেব, টি কমন নিলে এখানে পড়ে থাকে s1 প্লাস এখানে পড়ে থাকবে s2। এবার ওপর নিচে টি কেটে যাবে, তাহলে ওপরে থাকবে s1 প্লাস s2 বাই 2। তাহলে এই হলো ইকুয়াল টাইমের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সমান সমান সময়ে আলাদা আলাদা দ্রুতিতে কোনো দূরত্ব যায় সেক্ষেত্রে দুটো দ্রুতির অ্যাভারেজ স্পিড হবে দুটো দ্রুতির যোগফল বাই 2। তাহলে আরেকবার বলে নিই, যদি ডিস্টেন্স একই হয় তাহলে দুটো স্পিডের অ্যাভারেজ স্পিড হবে 2 ইন্টু s1 s2 বাই s1 প্লাস s2। যদি ইকুয়াল টাইম হয় তাহলে দুটো স্পিডের অ্যাভারেজ স্পিড হবে দুটো স্পিডের যোগফল অর্থাৎ s1 প্লাস s2 বাই 2। এবারে আমরা একক পরিবর্তনটা দেখে দেব। বেগের বা দ্রুতির বিভিন্ন একক হয়, যেমন একটি হচ্ছে কিমি পার ঘন্টা, এইচ মানে ঘন্টা, km মানে কিমি, কিমি পার ঘন্টা। এছাড়া আরেকটা আছে মিটার পার সেকেন্ড। আমরা যদি কিমি পার আওয়ার অর্থাৎ কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কিমি পার ঘন্টাতে যে মানটা দেয়া থাকবে তার সঙ্গে 1000 বাই 3600 দিয়ে গুণ করতে হবে। এবার কেন? কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই ওপরে
1000 হয়েছে। আর 3600 কেন? কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 60 গুণিত 60 কিভাবে আসছে এটা একটু দেখে নিন। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা কিভাবে আসছে? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিটস, আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। অতএব 1 আওয়ার বা 1 ঘন্টা সমান হবে 60 ইন্টু 60 সেকেন্ড, অর্থাৎ 60 গুণ করলে হয় 3600 সেকেন্ড। এইভাবে 1 ঘন্টা সমান আমরা 3600 সেকেন্ড বলতে পারি। তার মানে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন আমরা স্পিডটাকে প্রকাশ করব, তখন কিমি পার আওয়ারে যে মানটা দেওয়া আছে তাকে 1000 বাই 3600 দিয়ে গুণ করতে হবে। 1000 আসছে কিমি থেকে মিটার করার জন্য, আর নিচে 3600 আসছে ঘন্টা থেকে সেকেন্ড করার জন্য। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 কিমি সমান 1000 মিটার। তাই 1000 বাই 3600 দিয়ে যদি কিমি পার আওয়ারে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে গুণ করলে আমরা স্পিডটা মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। আবার যদি উল্টো হয়, মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ার করতে হয়, তাহলে এই ভগ্নাংশের অনন্যক অর্থাৎ উল্টো ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। 3600 উপরে যাবে, 1000 নিচে আসবে, এটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিমি পার আওয়ার করব, তখন মিটার পার সেকেন্ডে যে মানটা দেয়া থাকবে তার সঙ্গে 3600 বাই 1000 গুণ করে দেবো, তাহলে কিমি পার আওয়ারের মানটা এসে যাবে। এবার যদি কোনো অঙ্কে দুটো দ্রুতির অনুপাত দেওয়া থাকে h/b, ধরে নিচ্ছি s1 একটা দ্রুতি, s2 একটা দ্রুতি, এদের অনুপাত হচ্ছে a/b, এবং আরেকটা ধরে নিচ্ছি যে d1 সমান d2, দূরত্ব সমান। তাহলে দূরত্ব সমান এবং দ্রুতি দুটোর অনুপাত হচ্ছে h/b। সেক্ষেত্রে সময়ের অনুপাত হবে t1:t2 সমান b/a। এটা কিভাবে আসছে দেখে নিচ্ছি। তাহলে যদি দূরত্ব সমান থাকে, অর্থাৎ s1 দ্রুতিতে যে দূরত্ব গেছে s2 দ্রুতিতেও যদি সেই দূরত্বই যায়, এবং দুটো দ্রুতির অনুপাত যদি h/b হয়, তাহলে তাহলে t1:t2 মানে প্রথম ক্ষেত্রে সময় এবং দ্বিতীয় ক্ষেত্রে সময়ের অনুপাত হবে b/a। কিভাবে আসছে দেখে নিচ্ছি। t1 সমান d1 বাই s1। আমি আগেই বলেছি সময় সমান কি হয়, দূরত্ব বাই দ্রুতি। তাই প্রথম ক্ষেত্রে সময় সমান প্রথম ক্ষেত্রে দূরত্ব বাই প্রথম ক্ষেত্রে দ্রুতি। আবার দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 সমান কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব অর্থাৎ d2 বাই দ্বিতীয় ক্ষেত্রে দ্রুতি s2। t2 সমান d2 বাই s2। এখন সময়ের অনুপাত অর্থাৎ t1:t2 সমান লিখতে পারি মানগুলো বসালে, t1 এর জায়গায় d1 বাই s1 লিখবো, s2 দিয়ে t2 এর জায়গায় d2 s2। এবার যেহেতু d1 সমান d2 আগেই বলেছি দূরত্ব সমান, তাহলে আমরা d2 এর জায়গাতে d1 লিখতে পারি। তাহলে d1 বাই s1 is to d1 বাই s2। d1 d1 কেটে যাবে, থাকবে কি উপরে 1, এখানে 1, তাহলে 1 বাই s1 is to 1 বাই s2। এবার is2 কি আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 1 বাই s1 বাই 1 বাই s2। এবার নিচের যে ভগ্নাংশটা আছে যখন উপরে তুলবো গুণ হয়ে যাবে আর উল্টে যাবে, অর্থাৎ 1 বাই s2 হয়ে যাবে s2 বাই 1, আর 1 বাই s1 যেমন আছে তেমন থাকবে। তাহলে 1 বাই s1 ইন্টু s2 বাই 1। এবার s2 এর সঙ্গে 1 গুণ করলে s2 হবে, s1 এর সঙ্গে 1 গুণ করলে s1 হবে। তাহলে ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে লবের সঙ্গে লব গুণ হবে, হরের সঙ্গে হর গুণ হবে। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে আমাদের s2 is to s1। এবার যেহেতু s1 is to s2, a is to b, তাহলে s2 is to s1, এটা হবে b is to a, উল্টে যাবে, অর্থাৎ b is to a। এবার যদি s1 is to s2, a is to b থাকে এবং সময় যদি সমান থাকে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় দ্বিতীয় ক্ষেত্রে সময় যদি সমান হয়, সেক্ষেত্রে বলছে দূরত্বের অনুপাত হবে a is to b। তাহলে দ্রুতির অনুপাত যদি a is to b হয়, সময় যদি সমান থাকে, প্রথম ক্ষেত্রে সময় t1 সমান দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 যদি হয়, সেক্ষেত্রে দূরত্বের অনুপাত অর্থাৎ d1 is to d2 হবে a is to b, অর্থাৎ দ্রুতির অনুপাতটা দূরত্বের অনুপাতের সঙ্গে সমান হবে। কি করে? আমরা জানি যে d1 সমান s1 গুণিত t1 হবে, আর d2 সমান হবে s2 গুণিত t2। আমরা জানি দূরত্ব সমান দ্রুতি গুণিত সমান, সেই থেকে আসছে। তাহলে d1 is to d2
সমান কি লিখতে পারি d1/d2। এবার d1 এর জায়গায় মান বসাবো s1 গুণিত t1 বাই d2 এর জায়গায় বসাবো s2 গুণিত t2। এবার যেহেতু আমরা আগেই বলেছি t1 সমান t2, এখানে সময় সমান, তাহলে t1 সমান t2 অর্থাৎ t2 এর জায়গায় আমরা t1 লিখতে পারি। তাহলে ওপরে হবে s1 গুণিত t1, নিচেও s2 গুণিত t1 হবে, t2 এর জায়গায় t1। এবার ওপর নিচে t1 কেটে যাবে, থাকবে কি ওপরে s1 নিচে s2, অর্থাৎ এটাকে আমরা অনুপাতে লিখতে পারি s1 is to s2। এবার s1 is to s2 আগেই দেওয়া ছিল h to b, আমরা বসিয়ে দেবো, তাহলে h to b অর্থাৎ দূরত্বের অনুপাতও সেম আসছে h to b। তাহলে দ্রুতির অনুপাতের সঙ্গে দূরত্বের অনুপাত সমান হয় যদি সমান সময় থাকে, অর্থাৎ সময় যদি একই থাকে। আর দ্রুতির অনুপাতের সঙ্গে সময়ের অনুপাতটা উল্টো হয় যদি দূরত্ব একই থাকে, অর্থাৎ সরণের অনুপাত যদি দ্রুতির অনুপাত যদি h to b হয় তাহলে সময়ের অনুপাত হবে b to a। আর সময় যদি একই থাকে তাহলে দ্রুতির অনুপাত যদি h to b হয় তাহলে দূরত্বের অনুপাত d1 is to d2 ও সেম, অর্থাৎ h to b হবে। এবার রিলেটিভ স্পিডটা দেখে নেব। রিলেটিভ স্পিড মানে হচ্ছে যখন দুটো বস্তুই গতিশীল থাকবে তখন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর গতিবেগকে বলা হয় রিলেটিভ স্পিড বা আপেক্ষিক দ্রুতি। আপেক্ষিক দ্রুতি অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা বস্তুর গতিবেগ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করছিলাম, এখানে একটা বস্তুর ক্ষেত্রে আমরা বেগ বা দ্রুতি বের করছিলাম, দূরত্ব বের করছিলাম, একটা বস্তু গতিশীল থাকলেই সময় বের করছিলাম। কিন্তু রিলেটিভ স্পিড মানে যখন একসাথে দুটো বস্তু গতিশীল থাকবে তখন রিলেটিভ স্পিডটা বের করতে হয়। তাহলে একটা বস্তুর যখন গতি বা দ্রুতি নিয়ে আমরা আলোচনা করব তখন আমরা এই নিয়মগুলো বা আগে যেগুলো বলেছি এগুলো খাটাবো। কিন্তু যদি একসাথে দুটো বস্তু গতিশীল থাকে তখন ওই দুটো বস্তুর আপেক্ষিক দ্রুতি বা রিলেটিভ স্পিড বের করতে হবে, অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর গতিবেগ বের করতে হবে। সেটা কিভাবে বের করব? এখানে ধরে নিচ্ছি দুটো বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু। এখন এ বস্তু আর বি বস্তু যদি বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ এ বস্তু যাচ্ছে এই দিকে বাঁ দিক থেকে ডান দিকে, আর বি বস্তু আসছে ডান দিক থেকে বাঁ দিকে, এবং এ বস্তুর দ্রুতি ধরে নিচ্ছি s1 বা স্পিডটা ধরে নিচ্ছি s1, আর বি বস্তুর স্পিড হচ্ছে s2। সেক্ষেত্রে এই দুটো বস্তুর রিলেটিভ স্পিড বা আপেক্ষিক দ্রুতি সমান হবে s1 প্লাস s2। তাহলে দুটো অবজেক্ট যদি অপোজিট ডাইরেকশন থেকে পরস্পরের দিকে আসতে থাকে, বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ এটা হচ্ছে ডান দিকে গতিশীল, বিটা হচ্ছে বাঁ দিকে গতিশীল যদি হয়, সেক্ষেত্রে এই দুটো বস্তুর গতি বা স্পিডটা যোগ করলে আমরা এই দুটো বস্তুর আপেক্ষিক দ্রুতি বা রিলেটিভ স্পিড পেয়ে যাব। হলো। এবার যদি দুটো বস্তু একই দিকে গতিশীল হয়, ধরে নিচ্ছি এ একটা বস্তু বি একটা বস্তু দুটোই ডান দিকে গতিশীল, ডান দিকে যাচ্ছে, এ বস্তুর গতি বা দ্রুতি ধরে নিচ্ছি s1 আর বি বস্তুর গতি বা দ্রুতি ধরে নিচ্ছি s2। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড এ আর বি বস্তুর রিলেটিভ স্পিড হবে s2 মাইনাস s1 যখন s2 s1 এর থেকে বড়। যদি বি এর বেগটা এর বেগের থেকে বেশি হয় সেক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে s2 মাইনাস s1। আবার যদি এ এর বেগ অর্থাৎ s1 যদি s2 এর থেকে বড় হয় সেক্ষেত্রে s1 মাইনাস s2 হবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, আপেক্ষিক দ্রুতি বা রিলেটিভ স্পিড হলো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর স্পিড বা দ্রুতি। এবার যদি দুটো বস্তু পরস্পরের বিপরীত দিকে যায়, অর্থাৎ এ বস্তু ডান দিকে যাচ্ছে, বি বস্তু যদি বাঁ দিকে আসে, সেক্ষেত্রে দুটো বস্তুর স্পিড যোগ করলে আমরা আপেক্ষিক স্পিড বা রিলেটিভ স্পিড পাবো। আবার দুটো বস্তু যদি একই দিকে গতিশীল থাকে সেক্ষেত্রে দুটো বস্তুর আপেক্ষিক স্পিড হবে তাদের বিয়োগফল। এবার বিয়োগফলের করার সময় মনে রাখতে হবে যে স্পিডটা বেশি বিয়োগ চিহ্নের আগে সেটা থাকবে, যে স্পিডটা কম সেই স্পিডটা বিয়োগ চিহ্নের পরে থাকবে।